আজ থাকবে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ 4টি খবর। প্রথম খবর টিপ নেওয়া প্রথম আলো থেকে। সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া নেপালি যুবক সৈয়দপুরে। গতকাল বিকেল 4টার দিকে সৈয়দপুর শহরের মতিমোড় এলাকায় রোসালকে স্বাগত জানায় স্থানীয় কয়েকজন তরুণ। নিউজ প্রথম আলো। সাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছেন নেপালের তরুণ রোসাল লামিচান। নেপাল থেকে ভারত পাড়ি দিয়ে বাংলাদেশিদের তেঁতুলিয়া দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নীলফামারী সৈয়দপুরে পৌঁছান। সাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণের এই কাজ নিতান্ত শখের বশে করা বলে জানিয়েছেন তিনি। গতকাল বিকেল 4টার দিকে সৈয়দপুর শহরের মতিমোড় এলাকায় রোসালকে স্বাগত জানায় স্থানীয় কয়েকজন তরুণ। রোসালের দাবি মাত্র 8 দিনেই সাইকেল চালিয়ে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। সেখান থেকে রংপুর হয়ে ঢাকার দিকে যাবেন তিনি। এরপর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়কপথে আবার ভারতের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ভারতের পর পরিকল্পনা মাফিক পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের পথ পাড়ি দিয়ে তিনি যাবেন ইউরোপে। ছোটবেলা থেকেই ভ্রমণে আগ্রহী তরুণের বসবাস নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শখের বশেই নিজের সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন বলে জানালেন রোসাল। বিষয়টি নিয়ে কথা হয় 28 বছর বয়সী রোহাল লামিচানের সঙ্গে। তিনি বলেন, স্কুলের পড়ার সময় থেকে তার ইচ্ছে জাগে কোনো একদিন সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়বেন তিনি। এখন সেই ইচ্ছে পূরণের পথে আছেন তিনি, আর সঙ্গী হিসাবে আছে প্রিয় সাইকেল। এর আগে এই সাইকেলে চড়ে পুরো নেপাল চষে বেরিয়েছেন তিনি। বাংলাদেশের সবুজের সমারোহ ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানুষের আতিথেয়তা রোসালকে মুগ্ধ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্মৃতি কখনো ভোলার নয়। পথে পথে সবুজ ফসলের মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। গ্রামের হাট বাজারগুলোতে অনেকেই আমাকে দেখে আগ্রহ নিয়ে কথা বলেছেন। কেউ ছবি তুলেছেন, কেউ আবার চা বিস্কুট খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। এটিও প্রথম আলোর সংবাদ। ঢাকায় পাওমিধাম দেখে নিন শুটিংয়ের ফাঁকে তোলা 10টি ছবি। পাওমিধাম ঢাকায় শুটিং করতে এসেছেন, তার ফাঁকে 10টি তোলা ছবি দিয়েছেন। আমি যে কটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। 15ই জুলাই, অর্থাৎ এটা আজকেরই নিউজ, 2024 সাল। পাওমিধামকে আমরা স্পেশালভাবে চিনেছি মনের মানুষ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ। ছবিটি যে কতটা ভালো ছবি ছিল, আমাদের কতটা আনন্দ দিয়েছে, সেটি ভুলার নয়। শুটিংয়ে এখন বাংলাদেশে আছেন ভারতীয় তারকা পাওলি ধাম। শুটিংয়ের অবসরে গত বুধবার দুপুরে প্রথম আলোর আয়োজনে ঢাকার একটি 5 তারকা হোটেলে ফটো সেশনে অংশ নেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কবির হোসেনের তোলা ছবিগুলো। সত্তা ছবিতে পাওলি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। জানা গেছে যে সত্তা মুক্তির পর একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি, কিন্তু ব্যাটে বলে মেলেনি বলে কাজ করা হয়নি তার। সত্তা ছবির পর আবার বাংলাদেশের ছবির শুটিং শুরু করলেন পাওলি। তার এবারের ছবির নাম নীল জোছনা, বানাচ্ছেন ফখরুল আরেফিন খান। এই ছবিতে পাওলি অভিনয় করছেন পার্থ বড়ুয়া, FS নাইম, ইস্তেখাব দিনার ও মেহের আফরোজ শাওনের সঙ্গে। পাওলি শেষবার ঢাকায় আসেন কোভিডের আগে 2 বাংলার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজনে। ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে সেই আয়োজনে আসার পরও কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে কথা বলা হয়, তবে কোভিডের কারণে সেসব ছবি আর করা হয়নি। পাওলি জানান, কোভিডের পর তার হিন্দি কাজের সংখ্যা বাড়তে থাকে। ওই সময় তিনি OTTতে হিন্দি কাজে বেশি জড়িয়ে পড়েন। পাওলি বলেন, কোভিডের সময় OTTর একটা বড় প্রভাবও শুরু হলো, কারণ আমরা তো থিয়েটারে যেতে পারছিলাম না, সবাই OTTর কাজ দেখছিলেন। আমিও করলাম বুলবুল, রাত বাকি হ্যায়, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার, কর্মযুদ্ধ, চার্লি চোপড়া, দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি। এ প্রসঙ্গে পাওলি জানান, ফিচার ফিল্ম করা হয়নি। বলিউডে অবশ্য তখন ফিচার ফিল্ম হচ্ছিলও কম। নীল জোছনা ছবিতে কাজ করা প্রসঙ্গে পাওলি ধাম বলেন, সবচেয়ে ভালো লাগার কারণ হলো, সত্যি বলতে এই ছবিতে অভিনয় রাজি হওয়ার একটাই কারণ,
প্যারাসাইকোলজি, প্যারালাল ইউনিভার্স নিয়ে একটা গল্প হচ্ছে, যেমনটা বাংলায় খুব কম হয়। নীল জোছনা হচ্ছে প্যারালাল ইউনিভার্স প্যারাসাইকোলজি নিয়ে। অদ্ভুত শোনাবে যে কোভিডের পর এ ধরনের বিষয় নিয়ে অনেকে কাজ করতে পড়ছিলামও। এ সময়ে আরিফিন আমাকে এই ছবির কথা বলেন। কাকতালীয় ব্যাপার, এভাবেই হয়তো কাজ হয় যেটা হওয়ার। গত বছর অগাস্ট সেপ্টেম্বরে আমার সঙ্গে যোগাযোগ করলেন, এখন শুটিং করছি। এদিকে দীর্ঘ বিরতির পর ঢাকায় কাজ করার অভিজ্ঞতাটা দারুণ বলে জানান পাওলি দাম। তিনি বলেন, বিষয়টা একদম অন্যরকম। এই ছবিতে গ্রিন স্ক্রিনের বিপরীতে অনেক শুটিং হচ্ছে, যেটা আমাদের ছবির ক্ষেত্রে নিয়মিত নয়। প্রযুক্তিগত পুরো ব্যাপারটি একেবারেই নতুন, জনরাও নতুন। ভালো লাগছে এই ভেবে যে ছবিতে বাংলাদেশের খুব নামকরা কয়েকজন শিল্পী আছেন। পাওলি মনে করেন যে দুই বাংলার আরও নিয়মিত কাজ করা উচিত। তিনি বলেন, আমার মনে হয় আরও একজোট হতে পারলে, যেমন সত্তায় সাকিব আর আমি একসঙ্গে কাজ করলাম, এরপর যদি আরও কাজ করতাম তাহলে বাধায় দেয়াল আরও তাড়াতাড়ি ভাঙত। সুযোগের যেমন ব্যাপার আছে, উদ্যোগেরও ব্যাপার আছে। দুই বাংলার উদ্যোগের খুব প্রয়োজন। এবার যে খবরটি পড়ব, এটি ভীষণ রকম কষ্টের খবর। এটিও প্রথম আলো থেকে সংগৃহীত। নেপালে নদীতে পড়া 2 বাসের যাত্রীদের বেঁচে থাকার আশা নেই। এটা আজকেরই খবর, 15 জুলাই 2024 সাল। নেপালে গত শুক্রবার ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে 2টি বাস মহাসড়ক থেকে নদীতে পড়ে বহু মানুষ নিখোঁজ হন। ছবি রয়টার্স। নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে নদীতে পড়ে ভেসে যাওয়া 2 বাসের নিখোঁজ 50 যাত্রীকে জীবিত উদ্ধারের আশা আর নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। যাত্রীবাহী বাস দুটি নদীতে পড়ার পর 72 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। আজ সোমবার সকালেও শতাধিক উদ্ধারকারী 2 বাস এবং নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 86 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ওই দুর্ঘটনা ঘটে। 2 বাসে মোট 65 জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত 7টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে 2টি উদ্ধার হয় আজ সোমবারে। এদিন চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বহেশরাজ রিজাল বলেন, কাউকে জীবিত উদ্ধারের আশা আর নেই। আমাদের লক্ষ্য এখন মরদেহ উদ্ধার করা। নিখোঁজ স্বজনদের খুঁজে দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনও আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন বলে জানান জেলার সরকারি কর্মকর্তা ক্ষীমানন্দা ভূষাল। তিনি বলেন, তারা এখন তাদের স্বজনদের মরদেহ খুঁজে দিতে বলছেন। সেখানকার দৃশ্য খুবই হৃদয় বিদারক। এটি আরও একটি বিষাদময় ঘটনা, ভীষণ রকম কষ্টের ঘটনা। নিউজ প্রথম আলো, প্রকাশ 15 জুলাই 2024। জয়পুরহাট, বাংলাদেশ জয়পুরহাটের ঘটনা এটি। 4 বছরের সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা। ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান মারা যাওয়ার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। সোমবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা রেলগেট এলাকায়। ছবি প্রথম আলো। জয়পুরহাটের পাঁচবিবিতে 4 বছরের ছেলে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। আজ সোমবার সন্ধ্যা 6:15টার দিকে উপজেলার বাগজানা রেলগেটের পাশে ঘটনা ঘটে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হন। লাশের পাশে পাওয়া ভাঙা একটি মুঠোফোনের সূত্র ধরে তাদের দুজনের পরিচয় নিশ্চিত হন স্থানীয় লোকজন। নিহত দুজন হলেন শাহনাজ বেগম 25, তার 4 বছরের ছেলে সিফাত হোসেন। তাদের বাড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে। শাহনাজ বেগম ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে মিঠুর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে শাহনাজ বেগম ছেলে সিফাতকে সঙ্গে নিয়ে বাগজানা রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। শাহনাজ কয়েকবার মুঠোফোনে কথাও বলেন। সন্ধ্যা 6:15টার দিকে ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রম করার পরপরই শাহনাজ সন্তানকে কোলে নিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বাগজানা ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন বলেন, সন্ধ্যা 6:15টার দিকে বাগজানা রেলগেটের 100 গজ দক্ষিণে এক নারী কোলে সন্তান নিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। লাশের পাশে ভাঙা একটি মুঠোফোন পাওয়া যায়। ওই মুঠোফোনের মাধ্যমেই তাদের পরিচয় মেলে। নিহত মা ও ছেলের স্বজনেরা মুঠোফোনে জানিয়েছেন, দুপুরে ওষুধ কেনার কথা বলে শাহানাজ ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন। কী কারণে আত্মহত্যা করলেন কেউ তা জানতে পারেননি। সামান্তার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তার হোসেন বলেন, পাঁচবিবির বাগজানা রেলগেট এলাকায় মা ও ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন। এবার আসবো একটু অন্যরকম খবর নিয়ে। দুঃখের পরে একটু ভালো লাগার একটা আমেজ। এক বর্ণিল ফুলের কথা। নিউজ প্রথম আলো, প্রকাশিত 15ই জুলাই 2024 সাল। প্রত্যেকটা খবরই আজকে এখানে প্রচার হয়েছে। এখন আমি মূল খবরে চলে যাই। পথের পাশে ফুটে থাকা দৃষ্টিনন্দন কাবিয়া ফুল ছবি লেখক। প্রায় 1 যুগ আগে বলধা গার্ডেনের সিভিলি অংশে ফুলটি প্রথম দেখি। বিক্ষিপ্ত লতায় 2-3টা ফুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। অপূর্ব সুন্দর রঙের কারণে, চটকদারি রঙের কারণে সেদিন সহজেই দৃষ্টি করে কেড়েছিল ফুলটি। তারপর ভুলেই গিয়েছিলাম ফুলটির কথা। কয়েক বছর আগে ফরিদপুর জেলা গোপালগঞ্জ যাওয়ার পথে একটি পথের পাশে ঝোপের ভেতরে আবার ফুলটির দেখা পেলাম। সময় স্বল্পতার কারণে ভালোভাবে দেখা হলো না গাছটি, ছবিও তোলা হলো না। অবশেষে সব আক্ষেপ মিটল এবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গাজীপুর থেকে আঞ্চলিক সড়ক পথে গফরগাঁও যাচ্ছিলাম। এদিকটা গাজীপুরের শেষ সীমানা, তারপর ময়মনসিংহের শুরু। ফলে এখানকার গঠনে বিশেষ বৈশিষ্ট্য তাৎপর্যময়। কোথাও উঁচু, কোথাও সমতল, আবার নিচু কিছু স্থানে জলাশয় দেখা গেল। ততটা ঘন বসতি নয়। ভ্রমণ সঙ্গী কাতারের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজাদ ইবনে আশরাফ জানালেন, একসময় এসব পথ বেশ দুর্গম ছিল। যাতায়াতের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এখন চলাফেরা অনেকটাই নির্বিঘ্নে করা যায়। ভোরের স্নিগ্ধতায় দুই পাশের দৃশ্য বেশ উপভোগ্য হয়ে উঠল। সবুজে মোড়ানো চারপাশ, খালপাড়ের একটি নির্জন পথ ধরে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। একটি মোড় ঘুরে ডান বাঁক নিতেই মনে হলো ব্যতিক্রমী কোনো একটা রং যেন চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। চালককে দ্রুত গাড়ি থামাতে বলি। গাড়ি থেকে নেমে খানিকটা পেছনে এসে যে দৃশ্যের মুখোমুখি হই তা ছিল কল্পনাতীত। এমন নির্জন একটি স্থানে এই হৃদয়গ্রাহী দৃশ্যের মুখোমুখি হব ভাবিনি কখনো। ফুল ভর্তি ঝোপের কাছে গিয়ে মুগ্ধতার ঘোর কাটে না। এজন্য ফুলের সমুদ্র, ডালপালা, শাখা প্রশাখা কানায় কানায় পূর্ণ। অনেক দিন পর কোনো দুষ্প্রাপ্য ফুলের অবারিত উচ্ছ্বাস প্রত্যক্ষ করার সুযোগ হলো। ফুলটির নাম কাবিয়া বা কেপার। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ প্রাণী জ্ঞানকোষ গ্রন্থের তথ্য মতে এই গাছ দেশের বাগেরহাট, চট্টগ্রাম, ঢাকা শহর, ঝালকাঠি, কুষ্টিয়া, ময়মনসিংহ, নওগাঁ, পাবনা, রাজশাহী ও টাঙ্গাইল জেলায় প্রাকৃতিকভাবে জন্মে। সেই হিসাবে এখানে গাছটির অবস্থান ব্যতিক্রমধর্মী কিছু নয়। ব্যতিক্রম হলো প্রাকৃতিক আবাসে এখনও রীতিমতো লড়াই করে টিকে আছে গাছটি। কাবিয়া ক্যাপারিস জেলেনিকা বড় ধরনের গুল্ম শ্রেণীর গাছ, 2 থেকে 8 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কখনো কখনো আরোহী বা অনেক দূরেও ছড়িয়ে পড়তে পারে। ডালপালা কাটায় ভরা, তরুণ অবস্থায় শাখা প্রশাখা মরিচা বা ধূসর কোমল রোমাকবৃত, পাতা সবৃন্তক, 5 থেকে 20 মিমি লম্বা, রোমস ডিম্বাকার ও উপবৃত্তাকার। ফুল অক্ষীয় সারিতে বিন্যস্ত, সাদা ও সুদর্শন, 3.5 থেকে 5 সেমি আড়াআড়ি। পুষ্পবৃত্ত রোমস, ফলে অতিরিক্ত স্পিত এবং 3 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘায়িত। পাপড়ি 1.5 থেকে 2 সেন্টিমিটার সাদা, ভিতরের একটি লালাভ দাগযুক্ত, যা পরবর্তী সময় বেগুনি লালে বিবর্ণ। দীর্ঘায়িত গোলাকার কোমল রোমাবৃত, অর্ধ অখণ্ড বা তরঙ্গিত। কাবিয়া গুল্ম শ্রেণীর গাছ। এটাও ছবিতে তুলেছেন লেখক, যিনি এই বিবৃতিটি দিয়েছেন। পুংদণ্ড গৌরবর্ণ, পরে ফ্যাকাশে লালে পরিবর্তিত,
গর্ভাশয় 1.5 থেকে 3 মিলিমিটার, রোমশবিহীন, উপবৃত্তিকা বা ডিম্বাকার। ফল বেরির মতো 16 থেকে 30 মিলিমিটার, উপবৃত্তাকার বা গোলাকার, ফলত্বক কাস্টল পুরু। ফল ও ফুলের মৌসুম ফেব্রুয়ারি থেকে অক্টোবর। পরিপক্ক ফল আহার্য, মানে যেটা পরিপক্ক হবে সেই ফলটা খাওয়া যায়। কাঁচা ফল সবজি হিসাবে খাওয়া হয়। মূলের বাকল প্রশান্তিদায়ক ও পাকস্থলীর ব্যথা নিবারক। বাকল কলেরায় উপকারী। পাতা উত্তেজনা রোধকারী। ফোড়া ও অশ্বরোগে ব্যবহার করা হয়। ভারতের লোধা অধিবাসীদের মূলের বাকল গুটি বসন্ত ও অন্ডকোষ স্ফীতি রোগে ব্যবহার করেন। অরাওয়ান আদিবাসীরা কাণ্ডের বাকল থেকে কলেরার ভেষজ ওষুধ তৈরি করেন এবং স্তনের স্ফীত রোগে তারা পাতার পাতার লেই প্রয়োগ করেন। প্রতিদিনের নানা রকম খবর পেতে আঁখি গ্যালারির সঙ্গেই থাকুন। আজকের এই খবরটি আশা করছি সবাই পুরোটা শুনবেন, অনেকের অনেক উপকারে আসবে। আমি শেষের দিকে যে একটা গাছ দিয়েছি কাবিয়া ফুল, এটার যে কত উপকারিতা, এটা যে কত রকম অসুখের জন্য ওষুধ হিসাবে তৈরি করে খাওয়া যায় সেটা তাহলে আপনারা জানতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ আবারও এমনি করে কথা হবে, দেখা হবে আগামী কোনো খবরে বা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।